ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আজ আপনাদের জন্য এনেছি কালজয়ী লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী রচনা চাঁদের পাহাড় এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন গ্রাম বাংলার প্রতিভাবান আর খেলাধুলায় চৌকস ছেলে শঙ্কর FA পাস করে ঘরে বসেছিল। বাবার শারীরিক অবস্থা দেখে সে বোঝে সত্বর তার কোনো একটা কাজ জোগাড় করতে হবে। সেই উদ্দেশ্যেই ওদের গ্রামের জামাই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়কে শঙ্কর ওর উপযুক্ত একটা কাজ খুঁজে দেওয়ার আর্জি করে চিঠি লেখে। কয়েকদিন অপেক্ষার পর সুদূর আফ্রিকার এক প্রত্যন্ত জঙ্গলাকীর্ণ অঞ্চল মোম্বাসা থেকে রেল কোম্পানিতে কাজের প্রস্তাব দিয়ে প্রসাদবাবুর চিঠি আসে। বলা বাহুল্য, কলের বাবু বা কেরানির চাকরি করার ইচ্ছা শঙ্করের কোনো দিনই ছিল না। তাই সে দেরি না করে রেল কোম্পানির কাজের প্রস্তাবে রাজি হয়ে সুদূর আফ্রিকায় পাড়ি দেয়। আফ্রিকার উন্মুক্ত প্রান্তর, নতুন নতুন গাছপালা, বন্য পশু পাখির কলকাকলি, সঙ্গে ইউগান্ডার রেল কোম্পানিতে সরকারি স্টোর কিপারের চাকরি প্রকৃতিপ্রেমিক শঙ্করের ভালোই লাগছিল। কিন্তু কয়েকদিন পর থেকেই শঙ্কর আফ্রিকার ভয়াল রূপটির সঙ্গে ধীরে ধীরে পরিচিত হতে শুরু করে। আফ্রিকার জঙ্গলের রাজা ধূসর সিংহের তাণ্ডবে একে একে শ্রমিক মৃত্যু শঙ্করকে তীব্রভাবে নাড়া দিল। একদিন ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করকে ঘোড়ায় চড়ে কিছুটা দূরে কর্মরত গাঁতিদার কুলিদের দেখে আসতে বললেন। কিন্তু রাস্তায় এক বৃহৎ ধূসর সিংহের সঙ্গে শঙ্করের দেখা হলো। শঙ্কর ম্যানলিকার রাইফেল চালিয়ে সিংহটাকে মারার চেষ্টা করল, কিন্তু সেটা তার ঘোড়াকে ভয়ানকভাবে জখম করে সেখান থেকে পালিয়ে গেল। বর্ষা নামলে রেল লাইনের কাজ স্থগিত হলো। শঙ্কর সেই কাজ ছেড়ে কিসুমু থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টারের কাজ পেল। কিন্তু সেখানেও ভয়ঙ্কর আফ্রিকার করাল রূপ তাকে বিস্মিত করল। স্টেশন ঘরেই গভীর রাতে একদিন ঘুম ভেঙে শঙ্কর তার মশারির বাইরে আফ্রিকা তথা পৃথিবীর ভয়ঙ্করতম সাপ ব্ল্যাক মাম্বার মুখোমুখি হলো। সেখানেও বহু কষ্টে সে নিজেকে বাঁচাতে সমর্থ হলো। এরপরে একদিন স্টেশনের কাজ ছেড়ে কিছু দূরে শঙ্কর মাছ ধরতে গেল। ফেরার সময় একটা ইউকা গাছের নিচে এক শীর্ণ মরণাপন্ন বৃদ্ধ পর্তুগিজ যাযাবরের সঙ্গে তার দেখা হলো। শঙ্কর তাকে স্টেশন ঘরে এনে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলল। শঙ্কর জানতে পারল ওর নাম ডিয়েগো অ্যালভারেজ। সে একজন প্রসপেক্টর এবং ট্রেজার হান্টার। অ্যালভারেজ ঘোরের মধ্যেই ওর বিগত জীবনের ইতিবৃত্ত শঙ্করকে বলতে লাগলো। প্রসপেক্টিংয়ের কাহিনীর শুরুতে অ্যালভারেজ জিম কার্টার নামক আরেক ব্যক্তির উল্লেখ করল, যে তাঁর সঙ্গী ছিল। যাত্রাপথে কাফির বস্তির আতিথ্য পাওয়ার সময়ই ওরা কাফিরদের মুখে চাঁদের পাহাড় বা রিক্টার্সভেল্ড পর্বতের হলুদ পাথরের গল্প শুনল। এই হলুদ পাথর আসলে একরকমের মূল্যবান হিরে। হীরের খনির সন্ধানের স্বপ্নে বিভোর হয়ে ওরা দুজনে পথের বিপদ আপদের সতর্কবাণী শোনা সত্ত্বেও নিজেদের আটকাতে পারল না। যাত্রাপথেই ওরা বুনিপ নামক কোনো এক অজানা প্রাণীর কথা শুনল। কিন্তু জিম কার্টারকে এসবে টলানো গেল না। হীরের নেশায় ওরা দুজনে ক্রমে এগিয়ে গেল। এরপর বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এ ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিয়েগো অ্যালভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভুরুজোড়া নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ও ভালোবাসায় ভরে উঠল। সত্যিকার মানুষ বটে একজন। অ্যালভারেজ বলল, আর এক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করল, হ্যাঁ, তারপরে শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন,
কত বিচিত্র বর্ণের অর্কিড ও লয়ানা। স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বর্ষির মতো কাঁটা গাছের গায়ে, মাথার ওপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না, অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বলল, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল, প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছিল, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলায় এসে আগুন জেলে বেগুনের দাবনা ঝলসাবার ব্যবস্থা করছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করল। তার একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটু বিজ্ঞান জানতাম। আমার সন্দেহ হওয়াতেই ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। ওপরে পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়াও অন্য কোনো বন্য জন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্য জন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টার্সভেল্ড পর্বত শ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। নদী দেখে আমারও জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত এই নদীর বালিতে নেই। আমরা ক্রমে হতাশ হয়ে পড়লুম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বলল, দেখো, আমার মন বলছে আমরা এখানে সোনার সন্ধান পাবো। থাকো এখানে আর কিছুদিন। আরো 20 দিন কাটল। বেগুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বলল, এই পর্বত শ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রতিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখে আনন্দ ও বিস্ময় উজ্জ্বল হয়ে উঠল। জিম বলল, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু নদীর স্রোতে ভেসে আসা জিনিসটা, খনির অস্তিত্ব এখানে নেই। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরকের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বত শ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরকের খনি আছে। নদীর স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বের করা অমানুষিক পরিশ্রম
ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না। কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরকখনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে পরিষ্কার জায়গাতে একটা তাল গাছ। তাল গাছের তলায় গুঁড়িটা ঘিরে খুব ঘন বন ঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার ওপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে, যেমন নড়ে ঝড় লাগলে। গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো যেন তাল গাছের গুঁড়িটা ধরে কে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি দেখতে গুঁড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেল। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিড়ে ফেড়ে ফেলেছে। যেমন পুরনো বালিশ ফেড়ে তুলো বার করে, তেমনি। জিম শুধু বলল, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বলল, পালাও, পালাও। তারপরেই জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি যেন কিসের মোটা ও শক্ত চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেই জন্যেই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বের করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেল। সেখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মুঠে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলুম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে খানিকটা গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছে শুকনো বালির উপরে ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙুলের থাবার দাগ রয়েছে। সেই ভীষণ অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রায়ন্ধকার সন্ধ্যায় সূর্য ব্যাসল্টের দেওয়াল খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল, অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম, এই সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলুম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইফেল তৈরি রেখে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বের হলুম। কিন্তু মুশকিল এই যে সেই গুহা এবং সেই তালগাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলুম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টার্সভেল্ড পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারলে, খুব খাতির করলে। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বলল। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বললে, সর্বনাশ, বুনিপ, ওই ভয়েই ওখানে কেউ যায় না।
কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টার্সফিল্ড পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে অনেকদিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলালেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়েছে অনেক, ইয়াং ম্যান। এবার আমার চলা বোধহয় ফুরোবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার্সফিল্ড পর্বত ও যে নদীতে আমরা হীরক পেয়েছিলাম তা মোটামুটি ভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়ার যুদ্ধর পর এই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1 বড় হীরার খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরা পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। দিয়েগো অ্যালভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে দিয়েগো অ্যালভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখল। চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বলল, আচ্ছা, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই যে হলদে হীরের খনি, চলো না যাই। অসুখের ঝোঁকে অ্যালভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বলল, আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না, কিন্তু আলিয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার? আছে কি না তা দেখতে দোষ কি? আজই বলো তো, মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। অ্যালভারেজ কিছু না ভেবেই বলল, করো তার, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সব সময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদে স্টিমারে চড়ে দক্ষিণ মুখে মোয়ানজার দিকে যাবে বলে ঠিক করল। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। অ্যালভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়, যে সে মারতে পারে না। সেজন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে তার পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসুমু থেকে স্টিমার ছাড়ল। এটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে। সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলো তার নাম মোয়ানজা। এখান থেকে 300 মাইল দূরে ট্যাবুরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে।
এই পথে যাবার সময় অ্যালভারেজ বলল, টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়ানজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। অ্যালভারেজকে সে খুব খাতির করলে। শঙ্করকে দেখে বললে, একে পেলে কোথায়? এ তো ইন্দু, তোমার কুলি। অ্যালভারেজ বললে, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বললে, কি রকম? অ্যালভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করল। তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বলল না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস আর দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানেই রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের ডাক বাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকালের দিকে এসে উঠেছি। সাহেবের একটা ছোট গ্রামাফোন আছে। সন্ধ্যার পরে টিনবন্দি বিলাতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্য ভোজন সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব, আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছু চায় না। শঙ্কর ভাবল খুব সুসংবাদ বটে। ইউগান্ডা রেলওয়ে তৈরি হওয়ার সময়ে এসে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিল, সূর্য উঠে গেলে খুব সাবধান থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুঁড়িপথ। অ্যালভারেজ বলল, খুব সাবধান, এইসব ঘাসের বনেই সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। অ্যালভারেজের বন্দুক আছে, এইটাই একটা ভরসা। আর একটা ভরসা এই যে অ্যালভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না, কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়া স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। অ্যালভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটু তাঁবু খাটানো হলো। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসল শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পর দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে অ্যালভারেজ ডাকল, শঙ্কর, শঙ্কর, ওঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল। অ্যালভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরেই শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্প বিশিষ্ট আলোকে
সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকেই অ্যালভারেজ পরপর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালো, কিন্তু শঙ্কর ঘোড়া টেপবার আগে অ্যালভারেজের রাইফেল আরও একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল, তাঁবুর পূর্ব দিকের পর্দার বাইরে পর্দাটা খানিকটা ঠেলে ভিতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অ্যালভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা এখানে পড়ে থাক। চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনেই এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল অ্যালভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো অ্যালভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রের সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বলল, রাতে দেখছি একটু ঘুমোতে দিলে না। আগের সিংহের জোড়া। সাবধান থাকো, বড় পাজি জানোয়ার। কি তোর চোখের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিবু নিবু। তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, পাতলা ক্যাম্বিসের চটের মাত্র ব্যবধান। তার ওদিকে সাথীহারা পশু বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হওয়ার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। দিন 15 পরে শঙ্কর ও অ্যালভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদের বক্ষে ভাসল। হ্রদ পার হয়ে অ্যালবার্টভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনি নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতকগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ামের আড্ডা। স্টেশনের বাইরে শঙ্কর পা দিয়েছে, এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই। আমার নাম আলবুকার্ক। শঙ্কর চেয়ে দেখল অ্যালভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটা চেহারা যেমন কর্কশ তেমনই কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুনে নেওয়া যায় এমনই সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বলল, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বলল, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে, চলো। শঙ্কর ওর কথা শুনে চটে গেল, বলল, তোমার সঙ্গে পোকার খেলবার আগ্রহ অথবা ইচ্ছা কোনোটাই আমার নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝল লোকটা পোকার খেলবার ছলে তাদের সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা কখনো জীবনে দেখেওনি,
নাইরোবিতে সে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলা ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরুতে চাইল। সে আরো কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, কি নিগার, কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকারকে রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্কর দেখল এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুন্ডা। আর সে কি কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারি খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো আধ মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বের করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাজ খাই সুরে কে বলল, এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উড়ল। দুজনেই চমকে উঠে পেছনে চাইল। অ্যালভারেজ তার উইসচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইস্টার মাথার লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। অ্যালভারেজ বলল, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? 3 বলতে বন্দুক ফেলে দিবি। 1 2 3। আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। অ্যালভারেজ বলল, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না? শঙ্কর ততক্ষণ পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। আলবুকার্ক একটু বিস্মিত হলো। অ্যালভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি। সে হেসে বলল, আচ্ছা মেট, কিছু মনে করো না, আমারই হার। দাও আমার পিস্তলটা, দাও ছোকরা, কোনো ভয় নেই, দাও। এসো, হাতে হাত দাও। তুমিও মেট, আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছেই আমার খেবেন, 1 গ্লাস বিয়ার খেয়ে যাও। অ্যালভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করল, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমান হয়েছে তাদেরই সঙ্গে এমনি ধারা দিল খোলা হেসে খোশ গল্প করতে পারে, পৃথিবীতে সে ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্য। নদীর 2 তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয়, দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল। বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী, আপনার সৌন্দর্যে ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটি ছিল, হাজার হোক সে বাংলার মাটির ছেলে ডিয়েগো অ্যালভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টর নয়। এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই।
এই সৌন্দর্য স্বপ্নে ভোর হয়ে মধ্য আফ্রিকায় নৈশ শীতলতাকে তুচ্ছ করেও জেগে বসে থাকে। ওই জলজলে সপ্তর্ষিমণ্ডল, আকাশে অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথায়ও আজ এমনই সপ্তর্ষিমণ্ডল উঠেছে। ওই রকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে সে এসে পড়েছে, আরও কত দূরে তাকে যেতে হবে। কি এর পরিণতি কে জানে। দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছল। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়, অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য, কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। একটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রি মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। অ্যালভারেজ বলল, এই ভিল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বাললে। শঙ্কর জল খুঁজতে বেরুল, সঙ্গে অ্যালভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারিধারে চেয়ে শঙ্করের কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক, কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরেই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন অ্যালভারেজের কথাটা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্ব বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে, একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে, অনাহারে এবং এই কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে। সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোবিয়া গাছের তলা থেকে শঙ্কর, অ্যালভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। শঙ্কর, ওঠো ওঠো। অ্যালভারেজ বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বের করতে না পারলে তুমি গভীর থেকে গভীর মরুপ্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা, তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। আলভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, আমি ভুলব না। ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমিই আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডা তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিন। মাস 2 ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। অ্যালভারেজ ম্যাপ মিলিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টাসফেল পর্বত। এখনো এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এ অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল, আঁকা বাঁকা, সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আব বেরিয়েছে।
যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাউবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যাবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে অ্যালভারেজ বলল, এই যে দেখছো রোডেশিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ। আরও অনেক ছোটখাটো খনি আছে এখানে ওখানে। ছোট বড় হীরের টুকরো কত লোকে পেয়েছে, এখনো পায়। কথা শেষ করেই বলে উঠল, ওরা কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। শঙ্কর বলল, কোথায় কোথায় কে? কিন্তু অ্যালভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকেই এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল। অ্যালভারেজ বলল, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা পড়ে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল অ্যালভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনও অন্ধকারের মধ্যে দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখল আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। অ্যালভারেজ জুলু ভাষায় বলল, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল, তারপরে ওরা সব মাটির ওপর বসে পড়ল। অ্যালভারেজ বলল, শঙ্কর, ওদের খেতে দাও। তারপর অনুচ্চ স্বরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখল শঙ্কর। অ্যালভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল। যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ই তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝল অ্যালভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয়। অ্যালভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। চলে যাওয়ার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে অ্যালভারেজ বলল, ওরা মাটাবেল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে, শয়তানকে ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না, ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। আচ্ছা, তবে তুমি আমাকে বন্দুক আনতে বললে কেন? অ্যালভারেজ হেসে বলল, দেখো, ভেবেছিলাম যদি ওরা খেয়েও না বলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পেছনে রেখে তবে খেতে বসেছিলাম। এই কটাকে সাবার করে দিতাম। আমার নাম অ্যালভারেজ। আমিও একসময় শয়তানকেও ভয় করতাম না, এখনো করি না। ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরও 5-6 দিন চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করল। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। অ্যালভারেজও তাকে সাবধান করে দিয়ে বলল, খুব হুঁশিয়ার শঙ্কর। বনে চলাফেরা যার অভ্যেস নেই সে পদে পদে এইসব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে, এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম। এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেওয়ার কোনো চিহ্ন নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলতো, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করল, তোমার সেই হলদে হীরের খনি কত দূরে?
এটাই তো রিক্টার্সভেল্ড পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। তোমার ধারণা নেই বললাম যে। আসল রিক্টাসভেল্ডের এটা বাইরের থাক। এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে 70 মাইল ও পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এ বন ও পাহাড়ের শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল। সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গ মাইল সমস্ত রিক্টাসভেল্ড পার্বত্য অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলুম আজ 7-8 বছর আগে, ঠিক সে জায়গাটা খুঁজে বের করা কি ছেলে খেলা, ইয়াং ম্যান? সবই তো বুঝছি, এদিকে তো খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ু ভক্ষণ ছাড়া উপায় নেই। কিছু ভেবো না। দেখছো না গাছে গাছে বেগুনের মেলা। কিছু না পেলে বেগুনের দাপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো কাল থেকে। আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালল। শঙ্কর রান্না করলো। আহার আদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে। অ্যালভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বলল, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় 3 গুণ বড় আকারের। 1888 সালে মোজেস কাউলে, পৃথিবী পর্যটক ও বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়াম কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামকে উপহার দেন। বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ? না তো, কি সেটা? শোনো তবে। রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে। ওদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা, দেহটা জলহস্তির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এইসব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিলেন সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউজের এডিকং ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছিলেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কোভিরান্ড্র হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহিরাকের মতো ডাক শুনে তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলে, সাহেব পালাও পালাও, ডিঙ্গোনেক ডিঙ্গোনেক। ডিঙ্গোনেক ওই জানোয়ারটা জুলু নাম। 2-3 বছরে এক আধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন তিনি তাঁর .303 টোটা গোটা 2 উপরি উপরি ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না। রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিল। তুমি কি করে জানলে এসব? মিস্টার মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেকদিন আগে বুলাউয়ে ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিলাম। তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার। তুমি কোনোদিনও এইরকম অদ্ভুত জানোয়ার দেখেছো?
প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুলও হতে পারে, কিন্তু শঙ্করের মনে হয় সে দেখলে অ্যালভারেজ, দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ, দুঁদে ও অব্যর্থ লক্ষ্য অ্যালভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল। এবং সেইটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে অ্যালভারেজ যেন নিজের অজ্ঞাত সারে চারিপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে। কোনো কথা বললে না, যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময়ী পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে, যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। অ্যালভারেজ ভয় পেয়েছে, অবাক। অ্যালভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর হও, যে নির্ভীক হও, এগিয়ে এসো সে, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সে গহন রহস্যের সন্ধান। রিক্টাসভেল্ড পর্বতমালা ভারতবর্ষের দেবদাত্তা নগাধিরাজ হিমালয় নয়। এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস লোলুপ। সে কাউকে রেহাই দেবে না। তারপর দিন দুই কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই, মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ ঘাসের বন। জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা একাধটাও যদিও বা দেখা যায়, অ্যালভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন, কিন্তু অ্যালভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা চায়ে দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের। এক স্থানে ঘাসের বন বেজায় ঘন, তার ওপরে ওদের চারিধারে ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত। অ্যালভারেজ বলল, রিক্টাসভেলের আসল রেঞ্জ। এটা পার হওয়া কি দরকার? এই জন্যে দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিলুম এই পর্বতশ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হইনি। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূব থেকে পশ্চিমে, এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে। সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি করে সেই নদীটার ঠিকানা করতে পারি? আজ যেরকম কুয়াশা দেখতে পাচ্ছি তাতে একটু অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আরও একটু বেলা বাড়ুক। তাঁবু ফেলে আহার আদি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখল অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে বলল, শঙ্কর, আমাদের এখনো অনেক ভুগতে হবে, সামনে চেয়ে দেখো। অ্যালভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে, তার সামনে বিশাল রিক্টাসভেল্ড পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। পাহাড়ের কুটিদেশ মেঘপুঞ্জে আবৃত, কিন্তু উচ্চতম শিখররাজি অস্তমান সূর্যের রাঙা আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ, কোথাও একটু ঢালু নেই। অ্যালভারেজ বলল, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর। দেখেই বুঝেছ নিশ্চয়
পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো। যেখানে ঢালু এবং নিচু পাবো সেখান দিয়েই পাহাড় পার হতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথায় সেরকম জায়গা আছে এই খুঁজতেই তো 1 মাসের উপরে যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পরে এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বত আরোহণ শুরু হলো। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা উঠছে সেখানে পর্বতে 4 মাইলের মধ্যে উঠেছে 6000 ফুট। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই উপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিক। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ে না, তাই সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই, চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়েছে কে জানে। পায়ের নিচের প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল, প্রায় সর্বত্রই পাথরের ওপর শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহু দূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর বা অ্যালভারেজ কারো মুখে কথা নেই। এই উত্তুঙ্গ পথে ওঠবার কষ্টে দুজনেই অবসন্ন, দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরও বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যাসই নেই কখনো। শঙ্কর ভাবছে অ্যালভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না, কিন্তু যদি সে মরেও যায় এই কথা অ্যালভারেজকে সে কোনোদিনই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে অ্যালভারেজ ভাববে ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্ত অপদার্থ। এই মহা দুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটোখাটো ঝর্ণা বনের মধ্যে দিয়ে বয়ে খুব উপর থেকে নিচে নেমে যাচ্ছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে, গুঁড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখ পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁফওয়ালা বাল্যখিল্য মুনিদের মতো কারা বসে আছে। তারা সবাই চুপচাপ বসে, মণিজনচিত গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? অ্যালভারেজ বলল, ও কালোবাস জাতীয় মাদি বানর। পুরুষ জাতীয় কালোবাস বানরের দাড়ি গোঁফ নেই। স্ত্রী জাতীয় কালোবাস বানরের হাতখানেক লম্বা দাড়ি গোঁফ গজায়, এবং তারা বড় গম্ভীর, দেখেই বুঝতে পারছো। ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলায় মাটিও নেই, পাথরও নেই। তাদের বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুঁড়ির স্তূপ। এইসব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে, তার উপরে শ্যাওলা পুর হয়ে উঠছে, ছাতা গজাচ্ছে, তার উপরে আবার নতুন ঝরা পাতার রাশি, আবার পড়ছে গাছের ডালপালা, গুঁড়ি। জায়গায় জায়গায় 60-70 ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পত্রস্তূপ। অ্যালভারেজ ওকে শিখিয়ে দিল, এইসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষে চলতে চলতে ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে। যেমন অতর্কিতে পথ চলতে চলতে প্রাচীন কূপের মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। পথের গাছপালা না কাটলে আর ওঠা যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠেছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্যে দিয়ে যাওয়ার সময় দুজনেই কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না যখন, তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে। থাকতে পারে বাঘ, থাকতে পারে সিংহ, থাকতে পারে বিষাক্ত সাপ। শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজানোর মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? অ্যালভারেজকে সে জিজ্ঞাসা করলো। অ্যালভারেজ বলল, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষের বুক চাপড়ে এরকম শব্দ বের করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? তুমি যে বলেছিলে বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই। আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রাওয়ানজিরি আলপস বা ভিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া কোথাও গরিলা আছে বলে তো জানা নেই।
গরিলা ছাড়াও অন্য ধরনের বন মানুষে বুক চাপড়ে এইরকম আওয়াজ করতে পারে। ওরা 4,500 ফুটের উপরে উঠেছে। সেদিনের মতো সেখানেই রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারল না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমায় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ ক্ষেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিংয়ের পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিংয়ের ছেলেরা রাত্রে ঘুমোতে পারত না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বন্য হস্তির বৃংহিত ধ্বনি তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে অ্যালভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠালো। অ্যালভারেজ বলল, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার উপরে ওঠা শুরু। উঠছে উঠছে, মাইলের পর মাইল বন্য বাঁশের অরণ্য, তার তলায় বুনো আদা। ওদের পথের 100 হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হাতি কচি বাঁশের কোঁড় মড়মড় করে ভাঙতে ভাঙতে চলে গেল। 5000 ফুট ওপরে কত কি বন্য পুষ্পের মেলা। টকটকে লাল ইরিথ্রিনা প্রকাণ্ড গাছে ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশের বনকলমি ফুলের মতো, কিন্তু রংটাও তো গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে। বন্য কফির ফুল, রঙিন বেগনিয়া, মেঘের রাজ্যে ফুলের বন। মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে। কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। 7,500 ফুটের ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরও 2 দিন লেগেছে। আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়ছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা পোশাকা পুরু শ্যাওলায় আবৃত। প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে। সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলোও নেই। সব সময়ই যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজন নেই সেই বনে। মানুষের গলার সুর নেই। কোনো জানোয়ারের ডাক নেই। যেন কোনো অন্ধকার নরকে দীর্ঘশ্মশ্রু প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা। সেদিন অপরাহ্নে যখন অ্যালভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিলে, তখন তাঁবুর বাইরে বসে এক পাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো, এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী। পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি, যে যুগে পৃথিবীর বুকে বিরাটকায় সরীসৃপের দল জগৎজোড়া বন জঙ্গলে নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াতো, সৃষ্টির সেই অতীত প্রভাবে সে যেন কোন জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে। সন্ধ্যার পরেই সমগ্র বনানী নিবিড় অন্ধকারে আবৃত হলো। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সেই আলোকমণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না। এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বলল, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। 8,000 ফুট উঠলাম, কিন্তু এখনো পর্বতের সেই খাঁজটা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত উপরে উঠব? যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও এই খটকা যে না জেগেছে তা নয়। সে আজই ওঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে উপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় উপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যি তো, তারা কত উঠবে আর? সমতল খাঁজ যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে।
দফা সারা। সে বলল, ম্যাপে কি বলছে? অ্যালভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের উপর সে আস্থা হারিয়েছে। বলল, এ ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয়। এ পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি হবে? এই যে দেখছো, এখানে স্যার ফিলিপো ডি ফিলিপের তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ। পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অফ আব্রুৎসির অভিযানেও তিনি ছিলেন, কিন্তু রিক্টাসভেল্ডে তিনি ওঠেননি। এই ম্যাপে পাহাড়ের যে কন্টুর আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে তো হয় না। ঠিক বুঝছি না। হঠাৎ তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপরেই শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শোনবা মাত্রই শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে ব্যস্তভাবে সে তাঁবু থেকে বের হতে যাচ্ছে, অ্যালভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিল। শঙ্কর আশ্চর্য হয়ে বলল, কেন? কিসের শব্দ ওটা? কথা বলে অ্যালভারেজের দিকে চাইতেই ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল অ্যালভারেজের মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। শব্দটা শুনে কি সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপদ জীব যেন বন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো। দুজনেই খানিকটা চুপচাপ। তারপরে অ্যালভারেজ বলল, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো। ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করল না। রাত্রি কেটে গেল। পরদিন সকালে শঙ্করেরই আগে ঘুম ভাঙল। তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজর পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ। লম্বায় দাগটা 11 ইঞ্চির কম নয়, কিন্তু 3টে মাত্র পায়ের আঙুল। 3 আঙুলেরই দাগ বেশ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল। আরও অনেকগুলো সেই পায়ের দাগ আছে, সবগুলোতেই সেই 3 আঙুল। শঙ্করের মনে পড়ল ইউগান্ডার স্টেশন ঘরে অ্যালভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী। গুহার মুখে বালির ওপর সেই অজ্ঞাত হিংস্র জানোয়ারের 3 আঙুলওয়ালা পায়ের দাগ। কাফির গ্রামের সর্দারের মুখে শোনা গল্প। অ্যালভারেজের কাল রাত্রের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল। আর একদিনও অ্যালভারেজ ঠিক এই রকমই ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাতে। বুনিপ, কাফির সর্দারের গল্পের সেই বুনিপ, রিক্টাসভেল্ড পর্বত ও অরণ্যের বিভীষিকা, যার ভয় শুধু অসভ্য মানুষ কেন, অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই 8000 ফুট ওপরকার বনে আসে না। কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন, এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যালভারেজ পর্যন্ত ভয়ে বিবর্ণ হয়ে উঠেছিল ওর গলার শব্দ শুনে। বোধহয় ওর শব্দের সঙ্গে অ্যালভারেজের পূর্ব পরিচয় ঘটেছে। অ্যালভারেজের ঘুম ভাঙতে সেদিন দেরি হলো। গরম কফি এবং গরম কিছু খাদ্য গলাধঃকরণ করবার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ অ্যালভারেজ, যে মানুষকেও ভয় করে না, শয়তানকেও না। শঙ্কর ইচ্ছে করেই অ্যালভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালো না। কি জানি, যদি অ্যালভারেজ বলে বসে, এখনও পাহাড়ে স্যাডেল পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। সেদিন সকালে খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামল। পর্বতের ঢাল বেয়ে যেন হাজার ঝর্ণার ধারায় বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে। এই বন ও পাহাড় চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে দেয়। এতটা উঠেছে ওরা, কিন্তু প্রতি 1000 ফুট উপর থেকে নিচের অরণ্যের গাছপালার মাথা দেখে সেগুলিকে সমতল ভূমির অরণ্য বলে ভ্রম হচ্ছে।
কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি, ওইটুকু তো। বৃষ্টি সেদিন থামল না। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে অ্যালভারেজ ওঠবার হুকুম দিলেন। শঙ্কর এটা আশা করেনি। এখানে শঙ্কর শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করল। তার মনে হচ্ছিল, কেন এই বৃষ্টিতে মিছে মিছে বার হওয়া? একটা দিনে কী এমন হবে? বৃষ্টি মাথায় পথ চলে লাভ। অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে ঘন অরণ্যানী ভেদ করে সেদিন ওরা সারাদিন উঠল। উঠছেই। শঙ্কর আর পারে না। কাপড় চোপড়, জিনিসপত্র, তাঁবু সব ভিজে একসা। একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও। শঙ্করের কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত ও অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন গম্ভীর হয়ে উঠল, ওর তখন মনে হলো, এই অজানা দেশে, অজানা পর্বতের মাথায়, ভয়ানক হিংস্র জন্তুসংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোন অনির্দেশ্য হীরকখনি বা তার চেয়ে অজানা মৃত্যুর অভিমুখে সে চলেছে কোথায়? অ্যালভারেজ কে? তার পরামর্শে কেন সে এখানে এলো? হীরার খনিতে তার দরকার নেই। বাংলাদেশের ঘরে ছাওয়া ঘর, ছায়া ভরা শান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোন অবাস্তব স্বপ্নরাজ্যের জিনিস। আফ্রিকার কোনো হীরকখনি তাদের চেয়ে মূল্যবান নয়। কিন্তু তার এই ভাব কেটে গেল অনেক রাত্রে, যখন নির্মেঘ আকাশে চাঁদ উঠল। সে অপার্থিব জ্যোৎস্নাময়ী রজনীর বর্ণনা নেই। শঙ্কর আর পৃথিবীতে নেই। বাংলা বলে কোনো দেশ নেই। সব স্বপ্ন হয়ে গিয়েছে। সে আর কোথাও ফিরতে চায় না। হীরা চায় না। পৃথিবী পৃষ্ঠ থেকে বহু ঊর্ধ্বে এক কৌমুদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী। তার চারিধারে যে সৌন্দর্য, কোনো মানুষের চোখ এর আগে তা কখনো দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি। জনমানবহীন বিশাল রিক্টাসভেল পর্বত ও অরণ্য এই গভীর নিশীথে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ, ধ্যান স্তিমিত পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য কচ্ছিৎ ঘটে। সেই রাত্রে ঘুম থেকে ও ধর্মড়িয়ে উঠল অ্যালভারেজের ডাকে। অ্যালভারেজ ডাকছে, শঙ্কর, শঙ্কর, ওঠো, বন্দুক বাগাও। হ্যাঁ, কি হয়েছে? শুনছিলেন কালজয়ী লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী রচনা চাঁদের পাহাড় এর 2য় পর্ব। গল্প পাঠে ইমরান। শঙ্করের চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস, জিম কার্টারের চরিত্রে শুভ্রাঞ্জন, ইউরোপিয়ান শিকারীর চরিত্রে অর্ণব, দিয়েগো অ্যালভারেজের চরিত্রে ইমরান, আবহ ও সম্পাদনায় ইমরান। ভূপৃষ্ঠ থেকে 8,500 ফুট উচ্চতায় জনমানবহীন বিপদসংকুল বর্ষা ভেজা রাত্রে কিসের জন্য শঙ্করকে তড়িঘড়ি ঘুম থেকে তুলে বন্দুক ধরতে বলল অ্যালভারেজ? কি আছে ওদের ভাগ্যে? রিক্টাসভেল্ডের সেই হলুদ হীরের খনি পর্যন্ত ওরা কি পৌঁছতে পারবে, নাকি তার আগেই সেই রত্ন খনির কুখ্যাত প্রহরী বুনিপ ওদের জীবনের সূর্যাস্ত ঘটাবে? জানতে হলে অবশ্যই শুনতে হবে চাঁদের পাহাড়ের পরবর্তী পর্বটি। খুব শীঘ্রই পরবর্তী পর্বটি নিয়ে আমরা হাজির হচ্ছি ফিকশন স্টোরিজের পর্দায়। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ।